বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা, সালাম এবং আদাব। জুলাই উত্তর রাজনীতি গতি হোক অত্যন্ত। জুলাই পূর্ব রাজনীতি আর জুলাই উত্তর রাজনীতি, এই দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব যে জুলাই পূর্ব রাজনীতিটা ছিল এরকম, ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দাপটে অন্যান্য যারা গণতান্ত্রিক শক্তি সকলেই আমরা ছিলাম একটা ভীত সন্ত্রস্ত এবং সংযত বা নির্যাতিত, নিপীড়িত। আর জুলাই পরবর্তী রাজনীতির অনেকগুলো দিক আছে, জুলাই উত্তর রাজনীতির, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং গত্যন্তর কি সেটা নিয়ে কথা বলব। পৃথিবীতে যে কোনো বিপ্লব বা অভ্যুত্থানের পরে দুটো কাজ হয়। একটি হচ্ছে যে বিজয়ী শক্তির মধ্যে অবদান নিয়ে একটা প্রাথমিকভাবে একটা ঝগড়াঝাটি হয়, অবদান নিয়ে এক ধরনের কৃতিত্বের ভাগাভাগি নিয়ে নানা রকমের দাবি ওঠে এবং এই দাবি এবং পরস্পর বিরোধী বক্তব্য এড়িয়ে একটা নতুন ধারার সূচনা হয় রাষ্ট্র বা রাজনীতি। আমরা যদি ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, চাইনিজ কমিউনিস্ট বিপ্লব বা কিউবান বিপ্লব এগুলো দেখি, প্রত্যেকটাতে আমরা নানা ধরনের অনুষঙ্গ আমরা দেখতে পাবো। আপনারা দেখেছেন যে আফগানিস্তানে যখন সাম্রাজ্যবাদীদের আগ্রাসন থেকে মুসলিম মুজাহিদরা মুক্ত হয়, এরপরে কিন্তু মুসলিম মুজাহিদদের মধ্যে একটা বড় ধরনের গৃহযুদ্ধ হয়েছিল লম্বা সময় ধরে, এবং এক পক্ষ আরেক পক্ষকে নির্মমভাবে হত্যা, খুন খারাপের মধ্যে লিপ্ত হয়েছিল। জুলাইয়ে আমাদেরকে সেরকম একটা জায়গায় নেওয়ার চেষ্টা হয়েছে অবদানের যুদ্ধ নিয়ে। পরস্পর বিরোধী কে কি লিখে দিয়েছে, কে কখন সাহায্য করেছে, কে কখন রাতের বেলা বাসায় আশ্রয় দিয়েছে, কে কখন গাড়ির সাপোর্ট দিয়েছে, কে কখন মোবাইল কিনে দিয়েছে, এগুলো নিয়ে প্রচুর চর্চা আমাদের মধ্যে হয়েছে। আমি কেউ যদি মনে কষ্ট না নেন, একটা কথা বলতে চাই আজকে এখানে, কারণ জুলাই একই সাথে আমাদের আত্মসমালোচনার জায়গা। জুলাইয়ের সমালোচনা দুইটা শ্রেণী আছে। একটা হচ্ছে জুলাইকে যারা ধারণ করে, জুলাইতে যারা লড়াই হিসেবে নিয়েছে, তাদের একটা আত্মসমালোচনা থাকতে হবে। আর শত্রু যারা, তারা তো সমালোচনা করবে। এই জুলাই গণ অভ্যুত্থানের আগে একটি সংগ্রামে আমরা অন্তর্ভুক্ত ছিলাম। এখানে আমার বন্ধু আজিজুল হক ইসলামাবাদী বলেছেন 5ই মে এরকম একটা গণ অভ্যুত্থানের সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশে, আপনারা জানেন, 1913 সালে, 2013 সালে। সেখানে কিন্তু অনেকের অবদান ছিল, অনেকে অনেক কিছু লিখে দিয়েছিল, অনেকে অনেক কিছু লজিস্টিক সাপোর্ট দিয়েছিল। কিন্তু দেখবেন না 5ই মে ক্র্যাকডাউনের পরে কেউ সেটা স্বীকার করেছে। কাউকে সে অবদান নিয়ে বাহাদুরি করতে শুনবেন না। আপনারা শুনেছেন কখনো? এই হাউসের মধ্যে আমরা দুজন প্রত্যক্ষ সাক্ষী আছি কোন কোন রাজনৈতিক নেতারা কিভাবে সাহায্য করেছিলেন। কিন্তু ওনারা কেন এই বাহাদুরিটা নেন নাই, এই কৃতিত্বটা নেন নাই? এই কৃতিত্বের জন্য কেন ঝগড়া করেন নাই? বিএনপি এবং জামাতের প্রত্যক্ষ সহযোগিতা, সার্বিক অংশগ্রহণ নানাভাবে ছিল, কিন্তু কেন তারা এই কৃতিত্ব নিয়ে বাহাদুরি করেন নাই, ঝগড়াঝাটি করেন নাই? বরং আকারে ইন্দিকে অস্বীকার করেছেন যে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ 5ই মে ক্র্যাকডাউনে আপাত দৃষ্টিতে আমরা পরাজিত হয়েছিলাম। আমি আপনাদেরকে একটা ডেট স্মরণ করে দিই, 28শে জুলাই 2024। কত? না, 28শে জুলাই 2024। আপনারা যদি উল্টান তাহলে দেখবেন সেদিন গণভবনে একটা অনুষ্ঠান হয়েছিল। 34টা পরিবার, শহীদ পরিবার সেখানে অংশগ্রহণ করেছিল, ইনক্লুডিং আবু সাইদ's প্যারেন্টস। মনে আছে? আমার এক বড় ভাই আছে, ওনার মনে আছে। কি হয়েছিল সেখানে? সেখানে শেখ হাসিনা কান্না করেছিলেন, শহীদ পরিবারকে জড়িয়েছিলেন। স্বজন হারানোর বেদনায় সেদিন গণভবন শোকাতুর ভারাক্রান্ত হয়েছিল না? বিশ্বাস করেন, যদি 5ই আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হতো, আমার কথায় অনেকে কষ্ট পাবেন, এই শহীদ পরিবারকে দিয়ে মামলা করে আমাদের কাজকে চিরদিনের জন্য জেলে ঢুকানো হতো। তখন
তখন কেউ বলতেন না কে মোবাইল কিনে দিয়েছিলেন, কে রাত্রে পাহারা দিয়েছিলেন, কে বাসায় আশ্রয় দিয়েছিলেন, কে কত টাকা খরচ করেছিলেন। এগুলো নিয়ে কেউ আপনারা ঝগড়া করতে আসতেন না। এগুলো বলতে চাই না, টানতে চাই না। এগুলো মনে রাখতে হবে। ইতিহাস এরকম, এটা নিয়ে মন খারাপ করবেন না। এখানে আমি জানি যাদেরকে আমি দেখতে পাচ্ছি, এটা প্রত্যেকের রক্ত আছে জুলাইতে, প্রত্যেকের সময় আছে, কষ্ট আছে। এটাই নিয়তি, এটাই পৃথিবী, এটাই বাস্তবতা। পৃথিবী সবসময়, মানুষ সবসময় বিজয়ীর ভাগ নিতে চায়, পরাজয়ের কষ্ট বেদনা কেউ নিতে চায় না। সেই 13 সালে আমরা অনেকে চাকরি হারিয়েছি, অনেকে সেই যে বেকারত্বের জীবন বহন করেছি লম্বা সময় ধরে। এই যে আইজুল ইসলাম দিকে দেখছেন বছরের পর বছর কারার অভ্যন্তরে পরিবার পরিজনহীন দিনের পর দিন কাটিয়েছে অসংখ্য মানুষ। সুতরাং মনে রাখতে হবে। আমি একদিন জুলাই শহীদ পরিবারের সদস্যরা খুব চিৎকার করছিল কোন একটা ইস্যু নিয়ে, দাবি দেওয়া নিয়ে। 2-3 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন, ওনারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। আমি ডায়াসে দাঁড়িয়ে শহীদ পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের সন্তানেরা যখন মিছিলে গিয়েছিল আপনারা কেউ উৎসাহ দেন না, সবাই বাধা দিয়েছেন, সবাই চুপ হয়ে গেছে। একজন পরিবারের একজন মা বাবা দাঁড়ায় বলেন যে আপনার সন্তানকে মিছিলে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন? কেউ করেন না। আপনাদের সন্তানেরা রক্ত দিয়েছে দেশের জন্য, আপনাদের সন্তানেরা রাজপথে নেমে এসেছে ওই রক্তের স্রোত আর ওই বুলেটের ঝাঁঝরা হওয়ার সাহস নিয়ে। সুতরাং জুলাই আমাদেরকে কি দিয়েছে, জুলাই আমাদের কি পেয়েছি, সেটার হিসাব মিলাইতে হবে আগে। কি পাইনি সেটার হিসাব পরে। কালকে আমাদের একটা প্রতীকী কফিন মিছিল ছিল, সেখানে দাঁড়িয়ে আমি বলেছি আপনারা যান বিএনপির গত 10 বছরের আন্দোলনের দাবিগুলো একবার দেখেন। কি দাবি দিয়েছিল বিএনপি? 1 নম্বর দাবি খালেদা জিয়ার মুক্তি চাই। 2 নম্বর দাবি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। 3 নম্বর দাবি বিএনপির সকল নেতা কর্মীদের মুক্তি দিতে হবে, জেলের মামলা প্রত্যাহার করতে হবে। 4 নম্বর দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে, দিতে হবে। বলেন এই 4টি দাবির প্রত্যেকটা পূরণ হয়েছে কিনা? হয়েছে না? প্রত্যেকটা। আরো অনেক দাবি যেটা বিএনপি চায়ও নাই, কল্পনাও করে নাই। বিএনপির নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়েছিল, সেই দখল মুক্ত হয়ে আরো একটু বাড়তি দখল হয়েছে, নফল সহ হয়েছে না? জামাতের দাবি কি ছিল? জামাত নিষিদ্ধ ছিল, জামাতের অফিসগুলো তালা বন্ধ ছিল, জামাতের নেতারা ঘর বাড়িতে থাকতে পারতেন না, জামাতের নেতারা নাম পরিবর্তন করে, জায়গা পরিবর্তন করে দিনের পর দিন জেলখানায় ফাঁসির কাষ্ঠে গুম হয়ে খুন হয়ে মানবেতর জীবনযাপন করেছে। সেই জামাত শুধু অফিস খোলে নাই, তার জন্য ডাকসুর তালাও খুলে গিয়েছে, তার জন্য চাকসু খুলেছে, রাকসু খুলেছে, জগন্নাথ জাহাঙ্গীরনগর কোনটা খুলে নাই? জামাতের অফিস থেকে শুরু করে নেতাদের বাড়ি, ফাঁসির জন্য অপেক্ষায় ছিলেন যে সমস্ত নেতারা, ফাঁসি থেকে মুক্ত হয়ে তারা সরাসরি সংসদ ভবনে। বলেন একটা দাবিও অপূর্ণ আছে? একটা প্রত্যাশাও তাদের অপূর্ণ আছে? নাই। জুলাই কি দেয় নাই? এবার আসেন সরকার তুষারকে একটু ধরি। আন্দোলনের সংগ্রামে আমরা এক একজন এক এক জায়গা থেকে নেতৃত্ব দিয়েছিলাম। তুষার সত্য কথা বলেছে, আমরা আমাদের যার যার রাজনৈতিক পরিচয় লড়াই করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, ঠিক আছে। জুলাইয়ের পরবর্তী সময়ে এনসিপি নামক একটা নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। সেই দলটি নেতৃত্বে আছেন আমাদের জুলাইয়ের সম্মুখ সারির নেতারা। একটা দল গঠিত হয়েছে, দল গঠনের অল্প কিছুদিনের মধ্যেই আজকের রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ এবং সংসদে তারা 3য় বৃহত্তর শক্তি। এটা কি একটা বড় অর্জন নয়? অনেক বড় অর্জন। আরে ভাই, জুলাই তো ওই আনিস আলমগীরকেও ক্রেডিট দিয়েছে। আজকে আনিস আলমগীর বা ওই সময় সরি নাম নিয়ে ফেললাম, ওই গংরা যারা মানে এত সিনিয়র সাংবাদিক দেখতে পাচ্ছেন, জুলাইয়ের আগে এত কৃতিত্ব ছিল, এত গুরুত্ব ছিল? কি বলেন ছিল? ছিল। আমি তো বলেছি যে আপনারা আওয়ামী লীগ আমলে অবহেলিত ছিলেন, আর এখন আমরা জুলাই করে দেওয়ার পর আইসা আপনারা আওয়ামী লীগ সাইজা কিছুটা ভবিষ্যতে তথ্যমন্ত্রী হওয়ার পথ তৈরি করতেছেন। এটার জন্য তো জুলাইয়ের কাছে আপনাদের কৃতজ্ঞ হওয়া উচিত। সুতরাং আমরা যারা জুলাই করেছি, আমরা যারা জুলাইয়ের আগে পরে হারিয়েছি, জুলাই আমাদেরকে অফুরান দিয়েছে, অকল্পনীয় ভান্ডার দিয়ে আমাদেরকে ভরিয়ে দিয়েছে। তাহলে জুলাই নিয়ে হতাশা কার? জুলাই নিয়ে কষ্ট কেন?
আপনারা হয়তো ভাবছেন, ভাই আপনি কি জুলাই নিয়ে খালি প্রাপ্তির কথা এইগুলো পাওয়ার জন্য জুলাই করেছেন আপনারা? হ্যাঁ, কেউ কেউ এগুলো পাওয়ার জন্য জুলাই করেছে। যারা এগুলো পাওয়ার জন্য জুলাই করেছে তারা তার 100 গুণ, 200 গুণ, 1000 গুণ বেশি পেয়ে গেছে। কিন্তু আবু সাইদ এগুলো পাওয়ার জন্য জুলাই করে নাই। আসহাবুল ইয়ামিন, ফারহান ফায়াজ এগুলো পাওয়ার জন্য জুলাই করে নাই। হ্যাঁ, ওদের পিতামাতারা সম্মান পাচ্ছে শহীদ পরিবার হিসেবে, তারা আমাদের কাছে আজীবন সম্মান পাবে। কিন্তু আবু সাইদ কি পাবে? ফারহান ফায়াজ কি পাবে? আবু সাইদের বোনের ভিডিওটা শুনে বলছে, আমার ভাই বিসিএস অফিসার হবে, আমার ভাই অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, স্কলারশিপ পেয়েছে আমার ভাই, আমরা কেউ লেখাপড়া করতে পারি না। আবু সাইদের সেই প্রত্যাশা, আবু সাইদের সেই স্বপ্ন, সেই হাত মেলে দেয়া, ঝাঁঝরা হওয়া বুক, ওটাই আমাদের আগামী দিনের জুলাইকে নিয়ে স্বপ্ন, ওটাই আমাদের গতি এবং গত্যন্তরের লক্ষ্য। আমি আওয়ামী লীগের এই আস্ফালনকে কিছুই মনে করি না, এটা খুবই স্বাভাবিক। রাজ্যময় যার বিস্তৃতি ছিল, সে এত কিছু হারাই ফেলছে, তার মধ্যে একটু বেদনা হবে না? তার মধ্যে কষ্ট হবে না? ডেইলি গণভবনের 10 লক্ষ টাকার খাবার, এগুলো নিয়ে একটা আফসোস থাকবে না? থাকবেই তো। এই জন্য তারা সিডিআই বলবে, তারা ফিরে আসবে বলবে, টুপ করে ঢুকে পড়বে বলবে, স্পেশাল প্লেন রেডি করতেছে বলবে, খুবই স্বাভাবিক। আমি তো বলি, ভাইয়েরা আমার, তোমাদের যখন হাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ঘোড়া, তোমাদের যখন এসএসএফ পরিবেষ্টিত ছিল তোমরা, তোমাদের কথায় যখন পুলিশের বুলেট ঝাঁঝরা করে দিত আমাদের বুক, তখনও আমরা তোমাদেরকে চ্যালেঞ্জ করেছি। এখন তো তোমরা দিল্লিতে বসে আছো। এখন তো তোমাদের বাহাদুরি যারা ওই টক শোতে দাঁড়িয়ে বলে, জিজ্ঞেস করি আপনি আওয়ামী লীগ করেন? না ভাই, আমি আওয়ামী লীগ করি না। কত বড় বেঈমান এরা! আওয়ামী লীগ করে এটা বলারও সাহস নাই। এরা যখন বলে না ভাই আমি আওয়ামী লীগ করি না, দেখেন আমি আওয়ামী লীগ আমলেও বিরোধিতা করেছি। কত বড় কাপুরুষ! সাহস নাই এটা বলার যে হ্যাঁ আমি আওয়ামী লীগ করি। আমি একটা উদাহরণ দিই, অনেকে কষ্ট পান। 1971 সালের মুক্তিযুদ্ধে দেখবেন যারা আমাদের এই লুণ্ঠন করেছিল, জ্বালাও পোড়া করেছিল, গণহত্যা করেছিল, আত্মসমর্পণের পর 16ই ডিসেম্বর এরা কিন্তু সবাই চলে গেছে। এই দেশে যারা, তাদের সমর্থক কিছু রয়ে গেছে। ফলে এখন কিন্তু আমাদের দেশের লোকেরা ওই পাকিস্তানিদেরকে বেশি আঘাত দেয় না, আঘাত দেয় এখানে যারা 2-4টা সমর্থক রয়ে গেছে তাদেরকে, দেয় না? আওয়ামী লীগের যারা শেখ হাসিনার সাথে যায় নাই, চলে যায় নাই, পালায় যায় নাই, এরা তো মুনাফিক আওয়ামী লীগ, দুর্বল মনের আওয়ামী লীগ, শেখ হাসিনারে মানে না। আমাকে একজন বলছিল, ভাই আপনাকে যদি আওয়ামী লীগের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় আপনি কি করবেন? আমি বললাম এদের সবার সদস্যপদ বাতিল করে দেবে। কারণ এরা একটাও হাসিনাকে অনুসরণ করে নাই, ওবায়দুল কাদেরের অনুসরণ করে নাই, হাসান মাহমুদকে অনুসরণ করে নাই। বলেন তো, এরা যারা নেতৃত্বের আনুগত্য করে না, এদের কি সদস্যপদ থাকা উচিত? একটারও উচিত না। এরা এমন এক দুর্ভাগা, এরা যদি খাঁটি আওয়ামী লীগ হয়, যে যারা বলে যে আমরা এত কঠিন অবস্থায় দেশে আছি, তাহলে তোমরা খাঁটি আওয়ামী লীগ, যেগুলো পালাই গেছে ওগুলো কি আওয়ামী লীগ? 2 নম্বর আওয়ামী লীগ। তো তোমরা এদেরকে বহিষ্কার করে দাও, তাও তো করো না। কি দুর্ভাগ্য তাদের। প্রিয় ভাই বোনেরা, তাই আমি বলবো যে আওয়ামী লীগ নিয়ে খুব বেশি টেনশন করা উচিত না। আওয়ামী লীগের বিরুদ্ধে যুক্তি এবং শক্তির লড়াইটা করা উচিত যথার্থভাবে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা পাল্টা সিডিআই করার দরকার নাই, পাল্টা গালাগাল করার দরকার নাই, আপনারা পাল্টা প্রশ্ন তোলেন। এখানে এই যে প্রফেসর সাহেব বলেছিল, শিববির ডক্টর শিববিরও বলেছে, পাল্টা যুক্তিগুলো, প্রশ্নগুলো তুলে ধরেন। আমি সেই সমস্ত লোকদেরকে বলতে চাই, প্রশ্ন তুলতে চাই যে জুলাইকে যারা সমালোচনা করছেন তারা কারা? একটা অংশ হচ্ছে যে জুলাই যাকে শেষ করে দিয়েছে, জুলাই যাকে এতিম করে দিয়েছে, মানে জুলাইয়ের ফলে যে ক্ষমতা, তার ওই যে বলে যে আগেই ভালো ছিল, আসলে তো সে আগেই ভালো ছিল। আগে সে ডেলি 10 লাখ টাকা খাইতো, আগে সে প্রেস ক্লাব তার দখলে ছিল, ঠিক আছে, আগে যার ডাকসু চাকসু ওই সব বিশ্ববিদ্যালয় হল তার সবকিছু তার দখলে ছিল, তো সে আগে ভালো ছিল না? ভালো ছিল। আমরা একটা কাজ করতে পারি, আগে ভালো ছিল এখন যারা খারাপ আছে এদের একটা তালিকা করতে পারি।
ঠিক আছে না? কি তরুণরা আপনারা পারবেন না? আগে যাহারা ভালো ছিল, এখন যাহারা খুবই খারাপ, সেই তালিকায় কিন্তু আবার এই আনিস আলমগীররা পড়বে না। কারণ এরা আগেও খারাপ ছিল, এখন বরং ভালো আছে। দেখবেন এরা ফেসবুকে খাবারের ছবি পোস্ট করে, দেখবেন আপনার ওই যে জিমের ছবি পোস্ট করে। বলেন তো ভাই, খাবারের ছবি, জিমের ছবি যে পোস্ট করে, কি ভালো আছে না খারাপ আছে? এই সমস্ত ছবি পোস্ট করে কারা? বান্ধবীর সাথে টিয়ের আড্ডা, কফির আড্ডা ছবি পোস্ট করে কারা? যারা ভালো আছে তারাই তো। আমরা তো আড্ডা দেওয়ারই সময় পাই না, ছবি পাবো কোথায়? তো আমার বক্তব্য হচ্ছে, জুলাই উত্তর রাজনীতির তিনটা ফেনোমেনন আছে। একটা হচ্ছে জুলাই শক্তির মধ্যে অনৈক্য, বিজয়ীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, আর পরাজিতদের ফিরে আসার আস্ফালন। এই তিনটি মেজর ফেনোমেনন আছে। তো জুলাই শক্তির অনৈক্য দূর করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। এই যে আমাদের কি বেঙ্গল সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ, এই ধরনের সংগঠন আপনারা যারা করছেন, তাদের কাজ হবে জুলাই ঐক্য। যেমন আমাদের মধ্যে তো যে আমরা তিনটা দল করি, কিন্তু আমাদেরকে এখানে এনেছেন, আমরা একই সুরে একইভাবে জুলাইকে ধারণ করি। আমাদের একটা অনুষ্ঠান, আমি সব জুলাইয়ের মেজর অংশীদারকে দাওয়াত দিয়েছি। একজন আমাকে বললেন, ভাই সরকারি দলের লোক দাওয়াত দিলেন কেন? বললেন তারাও তো জুলাইয়ের অংশীদার ছিল। জুলাইয়ের প্রশ্নে সে আমার ভাই, জুলাইয়ের প্রশ্নে সে আমার সহযাত্রী, কিন্তু জুলাইয়ের স্বপ্ন তৈরিতে হয়তো সে আমার প্রতিদ্বন্দ্বী, হয়তো জুলাই পরবর্তী সময়ে সে আমার স্বপ্নের প্রতিবন্ধক। সেই লড়াই আমার হবে, কিন্তু জুলাইয়ের ঐক্য আমরা ধারণ করব। তাহলে প্রথম কাজ হচ্ছে জুলাই উত্তর রাজনীতির গত্যন্তর হিসেবে আমার প্রথম প্রস্তাব হচ্ছে, জুলাইয়ের শক্তির ঐক্য ধরে রাখার জন্য আপনারা সবাই কাজ করবেন। এবং এই জায়গায় দুটো ভাগে বিভক্ত এই রাষ্ট্রকে, এই জাতিকে। জুলাইয়ের পক্ষে সে বাম হোক, ডান হোক, ইসলামপন্থী হোক, সে নাস্তিক হোক, আস্তিক হোক, সে হাফ প্যান্ট পরা হোক, সে হিজাব পরা হোক, সে ঘুঙুর পরা হোক, সে সিঁদুর পরা হোক, সে আমার ভাই এবং বোন। সেই দিনের স্মৃতির ঐক্য, সেই লড়াইয়ের ঐক্য আমরা ধরে রাখবো। 2 নম্বর হচ্ছে বিজয়ীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব কতটুক যাবে? আমি বহুবার বলেছি, 3টা কথা বলি। বিএনপি জামাতকে গালি দেয় যে জামাত হলো রাজাকার, আলবদর। জামাত বিএনপিকে গালি দেয় এরা হলো চাঁদাবাজ, সন্ত্রাসী। আর তাদের মধ্যে 2 পক্ষ মিলে আকারে ইঙ্গিতে এনসিপিকে গালি দেয়, বা আমাদের জুলাই পক্ষের লোক থেকে গালি দেয়, আমরা নাকি কি জুলাই ব্যবসায়ী, এরকম বলে না? বলো তো। আমাকে বহুবার সিনিয়র নেতারা জিজ্ঞেস করেছেন। সিনিয়র বলতে তো আমার একটা সমস্যা, আমাকে বহুবার জিজ্ঞেস করে, বলতে এই ছেলেগুলো এত উদ্ধত্তপূর্ণ কেন? এই যে দেখেন তুষারের মুখে আটকায় না, আমার তো আটকায়, আমি তো বলতে দ্বিধা সংকোচ করি। ঠিক আছে, আমি ওনাদেরকে বলেছি, ভাই এই ছেলে মেয়েরা অধ্যত্বপূর্ণ বলেই তো হাসিনাকে হারাইতে পারছে। দিস ইজ দ্য ফেনোমেনন। আমি একজন দার্শনিকের কথা বলেছি, তার নাম বলবো না। তিনি একদিন আমাকে বলেছিলেন যে তোমরা হাসিনাকে হারাইতে পারবে না। কেন? উনি বললেন, ফেসিবাদকে হারাইতে হলে একটা নিউ জেনারেশন লাগে, তোমরা সব ওল্ড জেনারেশন। হাসিনা তোমাদেরকে বুঝে ফেলছে, কোন দিকে টিপ দিলে, ওই যে বরিশাল না কোথা দেখলেন না, কোন দিকে টিপ দিলে চাঁদা বাইরে হয়। হ্যাঁ, সরি, বলছে যে হাসিনা তোমাদের ডিএনএ আরএনএ সব দেখে ফেলছে, তোমরা হাসিনা সরাইতে পারবে না। প্রত্যেক ফ্যাসিবাদকে সরায় একটা নতুন প্রজন্ম, তার চলমান প্রজন্ম তাকে হারাইতে পারে না। আমি ওনার কথাকে এত গুরুত্ব দিই নাই, ওনার কথাকে এত উপলব্ধি করতে পারি না। তো একদিন করতে পারছি, যখন দেখলাম আসাদুজ্জামান কামালকে একজন পুলিশ অফিসার বলছে, স্যার মারি একটা পরে একটা, বাগেটি তো যায় না। দিস ইজ দ্য নিউ জেনারেশন। আমার মনে আছে প্রেস ক্লাবের সামনে যখন আমাদেরকে গুলি করছে, আমাদেরকে যখন টিয়ার সেল মেরেছে, যখন সাউন্ড গ্রেনেড মেরেছে, আমরা একটুও নড়ি নাই। যখনই গুলি বর্ষণ শুরু করেছে, সাথে সাথে আমার মনে আছে আমরা আমাদের কর্মীদেরকে সরাই নিয়েছি, সবাই চলে যাবে, ফায়ার করতেছে। কারণ ওই ফায়ারের গুলির শব্দ আমরা বুঝি। ওই যে ওল্ড জেনারেশন, আমাদের অভ্যাস হয়ে গেছে, গুলি খেতে খেতে বুঝে ফেলছি কোনটা গুলির শব্দ, কোনটা টিয়ার সেলের শব্দ। কিন্তু এই নতুন জেনারেশন এরা জানে না কোনটা গুলির শব্দ। তোমরা নিশ্চয়ই জানো, গুলি যখন হয় আওয়াজ হয় দূরে,
কিন্তু লাগে হচ্ছে এখানে এসে। সুতরাং নতুন জেনারেশন বুঝে না যে গুলি তো হচ্ছে ওখানে, সে মনে করে ওখানে গন্ডগোল হচ্ছে, রক্তটা তো ঝরতেছে এখানে। আমরা সেটা জানি বলে এই জন্য আমরা পালাই যাই। কিন্তু ওই জন্য ওই যে একটা মরে তো একটা পড়ে, আরেকটা চায় না। এই নতুন জেনারেশন হাসিনার পতন ঘটিয়েছে এবং এই ফেসিবাদের পরাজয় করেছে। সুতরাং আমি বলবো যে বিজয়ীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের জায়গাটায় আমাদেরকে কাজ করতে হবে। ওই যে বললাম বিএনপি জামাতকে গালি দেয়, তো জামাত রাজাকার 91 সালে 96 সালে বা 20 বছর ধরে 22 বছর ধরে যখন জামাতের সাথে আপনারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, একসাথে আন্দোলন করছেন, তখন এটা সেটেল করেন নাই কেন? আর জামাতকে জিজ্ঞেস করি, খালেদা জিয়ার অধীনে এই মন্ত্রীদের সাথে মন্ত্রীগিরি করতে তো খুবই মজা, তখন কেন মনে হয় না ইহারা চাঁদাবাজ? তখন কেন মনে হয় না ইহারা সন্ত্রাসী? তখন তো একজনের জন্য আরেকজন জান দিয়ে ফেলছেন। সুতরাং এই জাতীয় পুরানো কাসন্দি নিয়ে বিজয়ীদের মধ্যে দ্বন্দ্ব করা যাবে না। বিজয়ীদের মধ্যে দ্বন্দ্বের ইস্যু হবে আমাদের রাষ্ট্রের সংস্কারের জায়গা। বিএনপির সাথে আমাদের লড়াই হবে জুলাই সনদ নিয়ে, বিএনপির সাথে আমাদের তর্ক হবে, বিতর্ক হবে ওই বাংলাদেশ রাষ্ট্রের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে। বিএনপি চাঁদাবাজ বলি তো আমি বিএনপি করি নাই, বিএনপি সন্ত্রাসী বলেই তো বিএনপি দলে যোগ দিই নাই। আমরা বিএনপি দলে যোগ দিতে পারতাম না? কি বলেন, পারতাম না? আমাদের কি সোশ্যাল ভ্যালু নাই? এতটুকু দাম নাই? আমরা কি জোনায়েদ সাকি, নূর হক, নৌরাগ, কি জুনিয়র এই সমস্ত কি কি তুমি নাম বলছিলে, ইনু জুনিয়র, ছোট ইনু মেননদের মতো আমরাও তো একটা ছোটখাটো ইনু মেনন হইতে পারতাম? কি বলেন, পারতাম না? সুতরাং মনে রাখতে হবে আমাদের লড়াইয়ের জায়গা হচ্ছে জুলাইয়ের সনদ। জুলাই সনদকে যে তুষার বলেছে আমরা অন করি, কারণ ওটা দিনের পর দিন, রাতের পর রাত লেখাপড়া করে, রাত জেগে কষ্ট করে ওইটা আমরা করেছি, তৈরি করেছি। এটাই বাংলাদেশের আগামী দিনের মুক্তির সনদ। সুতরাং বিজয়ীদের ক্ষমতার দ্বন্দ্বে তোমাদেরকে দাঁড়াইতে হবে। অতীতের কোনো দ্বন্দ্ব নিয়ে আপনাদের মধ্যে দ্বন্দ্ব দেখতে চাই না, দ্বন্দ্ব দেখতে চাই বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক পরবর্তী আর পরাজিতদের আস্ফালন নিয়ে। আমার আগেই আমি বলেছি যে আমরা তাদেরকে যুক্তি এবং আমাদের লেখনে দিয়ে, বক্তব্য দিয়ে আমরা তাদেরকে পরাজিত করব। প্রিয় ভাই বোনেরা, আমি শেষ পর্যায়ে এসেছি কথার। আপনারা জানেন যে পরাজিতরা প্রথমে ইউনূসের বিরুদ্ধে, ইউনূসের রেজিমের বিরুদ্ধে তারা লেগেছিল এবং বিএনপি তখন তাদের সাথে একাকার হয়ে গেছে। তারা মনে করেছিল যে বিএনপি ইউনূসকে সরাইতে পারলে আওয়ামী লীগ মনে করতেছে তাদের আবার ফিরে আসার পথ খোলা হবে, আর বিএনপি মনে করছে ইউনূসকে সরাইতে পারলে আমরা তো পার্লামেন্ট ক্ষমতা সবকিছু পেয়ে যাব। এই জন্য ইউনূসের বিরুদ্ধে আপনারা দেখেছেন বা ইন্টারিম সরকারের বিরুদ্ধে শত শত হাজার আন্দোলন হয়েছে। সচিবালয়, যমুনা ঘেরাও প্রতিদিনকার বিষয় ছিল। এক কলেজের সাথে আরেক কলেজের মারামারি হয়েছে ঢাকা শহরে। ঠিক আছে, এখন তো আওয়ামী লীগের বন্ধুরা আপনারা তো বিএনপিকে পাইয়া গেছেন, খুব ভালো। আসেন টুক করে আমাকে চিনেন না এখনো বিএনপি কি জিনিস। আমাদের তো জুলাই দগদগে ঘা, বিএনপির 17 বছরের দগদগে ঘা আছে। ওগুলো একটা একটা উঠবে আর 10টা 10টা করে আপনারা জেলে যাবেন। আপনাদের সবার ছবি, সবার বায়োডাটা, সবার অতীত ভিডিও আছে। এই জন্য বন্ধুদেরকে বলবো, ওই সময় তারেক রহমান সম্পর্কে কি বলিয়াছিলেন ওই সমস্ত সুশীলরা, সেগুলো আস্তে আস্তে তুলে আইনে। বিএনপি সম্পর্কে কি বলেছিলেন, খালেদা জিয়ার বাসায় কি পাওয়া গেছে বলিয়া তারা যে বয়ান দাঁড় করিয়েছিলেন, সেই বিষয়গুলো সামনে আসবে। তখন বুঝবা তোমরা যে মজা পাইতেছিলা সেই মজা কি। তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান, ওই যে সেদিন আমি দেখলাম বিএনপির একজন এমপি নোয়াখালীর, কি যেন নাম, ওনাকে যদি পুলিশ পিটাইছিল সংসদের সামনে, জয়নাদ্দিন ফারুক, উনি বলছেন ইয়াবার ব্যবসা আগে আওয়ামী লীগের লোকেরা করতো, এখন আমাদের লোকেরা করে। তোমাদের ইয়াবার ব্যবসা কখনো আমরা জুলাই যোদ্ধারা হাত দিব না, বিএনপি হাত দিবে। সুতরাং তোমাদের ওই ব্যবসার যুদ্ধের জন্য তোমাদেরকে বাংলাদেশে আসতে দিবে না বিএনপি, এটা মনে রাখে। দ্বিতীয় হচ্ছে, বিএনপি বলেছিল যে, তুষার সাক্ষী দিও তুমি, বিএনপি বলেছিল যে সংস্কারের দায়িত্ব সংসদের, নির্বাচিত সংসদের। আমাদেরকে সংবিধান পড়িয়ে, আমাদেরকে ধারা পড়িয়ে মুখস্থ করে বলা হয়েছিল
সংসদ সার্বভৌম, সংসদই আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে। ঠিক আছে, ওয়েল, এখন তো সংসদ আছে, আপনারা 2/3 অবস্থানে নিয়েছেন। আমরা দেখতে চাই আপনাদের 31 দফার কতটুকু আপনারা সংসদ পালন করেন। অত্যন্ত দুর্ভাগ্য, এই সংসদের ক্ষমতা পেয়ে এই সংসদে আপনারা মানবাধিকার কমিশন, গুম কমিশন, আমাদের দুর্নীতি দমন কমিশন এবং আমাদের উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের সচিবালয় সহ সেই ব্যবস্থাকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন। অসুবিধা নাই, 4 মাস 5 মাস করে কয়দিন কাটাবেন, এরপর 14 মাস আসবে, এরপর 18 মাস আসবে। 18 মাস আসলে ইউনূসের 18 মাস আর বিএনপির 18 মাস, এতটুকু মিলাবার ক্যালকুলেটর নাই আমাদের কাছে। আমরা অবশ্যই মিলাই দেখবো কয়টা মিছিল ইউনূসের আমলে হয়েছিল, কয়টা মব ইউনূসের আমলে হয়েছিল, আপনাদের আমলে হচ্ছে। কোন জায়গায় কিভাবে চাঁদাবাজি আগে হইতো এখন হচ্ছে, আগে কিভাবে আপনারা কি করেছেন এখন কি করছেন, এগুলোর হিসাব আমরা নেব। আবারও বলছি, জুলাই প্রশ্নে আপনারা আমাদের ভাই, আর জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে আপনারা আমাদের প্রতিদ্বন্দ্বী। মনে রাখবেন, যেই তরুণরা রক্ত দিতে জানে, যেই তরুণরা হাসিনার মসনদ কাঁপিয়ে দিতে জানে, সেই তরুণরা আবার ঘেরাও করে আবার জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে জানবে, এবং আমরা সেই পর্যন্ত আমাদের লড়াই এবং সংগ্রাম অব্যাহত রাখবো। আজকে এটাই আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম।